জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রায়ের জন্য দিন ধার্য করেন। রায়ের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামিরা খালাস পাবেন বলে আশা করছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। SM আরিফের রিপোর্ট। ২০২৪ সালে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। আন্দোলন দমনে ১৪০০ মানুষ হত্যায় প্ররোচনা, উস্কানি ও নির্দেশদাতা সহ ৫টি অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। দীর্ঘ ৫ মাসের বেশি সময় ধরে বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে মামলাটি এগিয়েছে রায়ের পথে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল সোমবার রায়ের জন্য দিন ধার্য করেন। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ ১৭ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। রায়ের তারিখ নির্ধারণ ঘিরে সহিংসতার প্রসঙ্গেও কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, জনগণ ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের সুযোগ কেউ নিতে পারবে না। যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে উল্লেখ করে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা, তার আসামিরা খালাস পাবেন। আমি মনে করি যে আমার সাক্ষীর যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে, জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই, এটা আমি বলতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর রায়ের দিন ধার্য হওয়া এটি প্রথম মামলা। SM আরিফ, MyTV, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে ডিএমপি, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীকে। নৈরাজ্য ও অপতৎপরতা মোকাবেলায় মাঠে রয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নাশকতা প্রতিরোধে শাহবাগ সহ নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছে জামায়াত শিবির। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, হাসিনাকে একটা লাল কার্ড দেখানো হয়েছে, যারা নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে তাদের ডাবল লাল কার্ড দেখাবে ছাত্র জনতা। আর ডাকসু বিপি সাদিক কায়েম বলেন, শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীলদের জন্য পালাবার সুযোগ থাকবে না। চলবে না। আওয়ামী সন্ত্রাস রুখতে সব সময় প্রস্তুত রয়েছেন বলেও জানান তারা। জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। আজকে ১.৫ বছর অতিক্রান্ত হয়েছে, আপনারা ধীর গতিতে জুলাইয়ের বিচার ওঠেন। এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখনো পর্যন্ত একটি রায় দিতে পারেন নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত ১.৫ বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দোসররা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে।
অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মাসব্যাপী ভিডিও কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মিছিলের আওয়াজ শুনলে গুলি করতে বলছেন আওয়ামী লীগের মদতপুষ্ট পুলিশ অফিসাররা, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? কার নির্দেশে করছেন? প্রধানমন্ত্রীর নির্দেশে। দর্শক, এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন সরাসরি যুক্ত হব সেখানে। শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, নারী পুরুষ, নবীন প্রবীণ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত বছর আগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। ট্রাইব্যুনালে আরো কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছি। আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি। অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে। কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনো চলমান আছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থাপনা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে। আমাদের আরেকটি গুরু দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এই সময় কমিশন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন। অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক 30টি
গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু না। তবে খতিয়ে দেখলে দেখা যায় যে এসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারোর মধ্যে মতভেদ নেই। কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয়। এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটি বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত।
জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। প্রিয় দেশবাসী, অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছে। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে, মানুষের আস্থা ফিরে এসছে। ব্যাংকিং খাতকে আরো শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই 19.13% বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মায়ার্স গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বিভি এর সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে 30 বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি $550 মিলিয়ন বিনিয়োগ করবে। এটি এই যাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ। লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট। প্রিয় দেশবাসী, প্রায় 1.5 যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। 133 শিশু, শত শত তরুণ তরুণী, নারী পুরুষের মৃত্যু, হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ, সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে। দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে এই অগণিত হতাহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই যেন ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা দেখাই, দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমাদের আশা মহান আল্লাহ পূরণ করুন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাব পরের সংবাদে। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোট যত দেরিতে হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে। আওয়ামী ফ্যাসিবাদ এবং তার দোসরদের দেশব্যাপী জ্বালাও পোড়াও ভাঙচুর এবং নাশকতার প্রতিবাদে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জাতীয় সংকট নিরসনে 8 দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বলেও জানান এই জামায়াত নেতা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামী এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিন্ন কর্মসূচিতে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যে 5 দফা দাবিতে আন্দোলনের ময়দানে আছি, আমরা অবিলম্বে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা আদেশ জারি করতে বলেছি। তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের ঘোষিত সম্ভাব্য তারিখের আগে গণভোটের দাবি করেছি। আজকে 13 তারিখ সারা বাংলাদেশের 8 দলের
প্রত্যেক দলের স্ব অবস্থান থেকে ফ্যাসিবাদী শক্তির এই নাশকতার সকল প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য রাজপথে থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দেশবাসীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলাম। রাজনৈতিক অনৈক্যের কারণে আওয়ামী লীগ রাস্তায় নামার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, শেখ হাসিনা বিচার হবে, যা দেশের বিচার বিভাগের জন্য ঐতিহাসিক মাইল ফলক। দুপুরে জুলাই সনদ, কৃষক বঞ্চনা এবং ন্যায্যতা প্রশ্ন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন? মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এই দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণেই আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে। আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজনে আজকে কর্মসূচি দেয়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয়, এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার হলো প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। দর্শক, আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানতে সাভার থেকে এই মুহূর্তে যুক্ত হব প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের সাথে। খায়রুল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাদিয়া। আপনি জানেন যে আজকে কিন্তু আওয়ামী লীগের সেই লকডাউন কর্মসূচি ডেকেছিল, সেটি কিন্তু আজকে প্রতিহত করার জন্য আমরা দেখেছি যে সাভারে বিএনপির সহ জামাত এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা কিন্তু সকাল থেকেই মাঠে ছিল, এবং তারা কিন্তু প্রতিহত করার লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন রকমের শোডাউন দিয়েছে আমরা দেখেছি। এর পাশাপাশি যদি আমরা বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল অনেক তৎপর, এবং আমরা দেখেছি যে আমরা কিন্তু এখন যে জায়গাটিতে আছি এটি কিন্তু রাজধানীর প্রবেশ পথ, যে আমিনবাজারে যে চেকপোস্টটি, সেই চেকপোস্টে আছি আমরা। যদি একটু আপনাদেরকে দেখাই যে চেকপোস্টে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে বেশ তৎপর ছিল। আমাদেরকে তারা বলেছে তারা দুপুরের যে লাঞ্চ, সেই লাঞ্চে তারা গিয়েছে, কিন্তু আমরা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক দেখছি। এছাড়া যদি বলি যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক আছে। পাশাপাশি আমাদের সাভারে কিন্তু আসলে যত প্রতিষ্ঠান আছে, শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে মার্কেটগুলো কিন্তু আমরা খোলা দেখেছি। এছাড়া আমরা স্বাভাবিকভাবে সাভারের জনগণের চলাচল দেখেছি। পাশাপাশি আমরা জনগণের সাথে কথা বলে যেটি জানতে পারি যে তারা বলেছে এই লকডাউনে তাদের কোনো আসলে একটি প্রভাব পড়েনি, যদিও তারা একটু আতঙ্কে ছিল বলে জানিয়েছেন। গত 2 দিনে বিভিন্ন জায়গায় যানবাহন জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে বেশ কিছু ছোটখাটো নাশকতার খবরে কিন্তু আসলে জনমনে একটি সংখ্যা ছিল এবং আতঙ্ক ছিল। সেই আতঙ্ক থেকে কিন্তু তারা বলেছে যে যদিও একটু তারা আতঙ্কে ছিল, কিন্তু আসলে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক আমরা দেখতে পেরেছি, এবং জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের কর্মস্থলে কিন্তু তারা যোগ দিয়েছে। এছাড়া আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে জানিয়েছে সাভারে কিন্তু গত 24 ঘন্টায় 28 জন আসলে নাশকতা করার চেষ্টা করছিল, এমন অবস্থায় কিন্তু 28 জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীদের কিন্তু আটক করেছে। এবং আমরা দেখেছি যে গতকাল রাত থেকে উল্লেখযোগ্য এই রাজধানীর প্রবেশ পথে কিন্তু আসলে সকল ধরনের যানবাহন কিন্তু তল্লাশি করেছে, এবং এই তল্লাশির পাশাপাশি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে প্রস্তুত আছে। আমার কাছে সাভারে এই ছিল লকডাউনের সর্বশেষ। আমরা এখন যাচ্ছি রংপুরে, আমাদের সহকর্মী আছেন মাহমুদুল হাসান, তার কাছে। সাভারের
যে আজকের লকডাউনের যে কথা জানাচ্ছিলেন দর্শকদের, আমি এই মুহূর্তে রয়েছি রংপুর ঢাকা মহাসড়কে। আসলেই নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আমরা দেখেছি যে রংপুরের যে প্রভাব সেটি কিন্তু তেমন পড়েনি, এবং আজকে সকাল থেকেই যে সাধারণ মানুষের যে চলাচল সেটি কিন্তু একেবারে নির্বিঘ্নে চলাচল রয়েছে, এবং এই কর্মসূচির কোনো প্রভাব কিন্তু আমরা রংপুরে পড়তে দেখিনি। এবং বিশেষ করে দেখেছি যে সকাল থেকেই যে আন্তঃজেলার যে যানবাহনগুলো সেগুলোও কিন্তু সঠিকভাবে চলছে, এবং কোথাও নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের যে কার্যক্রম এবং তাদের যে বিক্ষোভ মিছিল বা কোনো ধরনের তাদের যে নাশকতা তেমন কিছু কিন্তু আসলে এই রংপুর অঞ্চলে কিন্তু তেমন কোনো ঘটনার সংবাদ কিন্তু আমাদের কাছে নেই। তবে নগরীর বিশেষ করে রংপুর মডার্ন মোড় থেকে শুরু করে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গত রাত থেকে কিন্তু বিভিন্নভাবে যে সাঁড়াশি অভিযান তল্লাশি সেটি কিন্তু অব্যাহত রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং বিশেষ করে আজকে সারা দিনেই কিন্তু নানাভাবে টহলরত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এই যে রংপুর অঞ্চলে বিশেষ করে আমরা দেখেছি ঢাকা থেকে অনেক বাস কিন্তু রংপুরে ঢুকতে দেখেছি, কিন্তু এই যে এই লকডাউনের প্রভাবে কিছুটা অর্থাৎ অস্বস্তিও রয়েছে। কারণটা হলো যে সাধারণ মানুষ যখনই কোনো নাশকতার কোনো সংবাদ পায় বা নাশকতার কোনো ধরনের খবরাখবর তাদের কানে পৌঁছায় তখন কিন্তু আসলে তারা অনেকটাই দূরগামী বাসে তারা কিন্তু আসলে তাদের যে যেতে কিন্তু আসলে চায় না। এবং সব মিলে জানিয়ে রাখি যে এই যে লকডাউন এবং বিশেষ করে আজকে জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যে ফেসিবাদী যে কার্যক্রমের যে প্রধান অর্থাৎ জুলাই আগস্টের প্রধান গণহত্যাকারীর যে আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার যে মামলার রায় কিন্তু আগামী 17 নভেম্বর নির্ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগের লোকজন বিশেষ করে তারা কিন্তু ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা আসলে তৎপর রয়েছে, নানাভাবে নাশকতার বিভিন্ন ছবি এবং ভিডিও কিন্তু তারা আপলোড করছে। তবে এই ছিল নাদিয়া রংপুরের আজকের সার্বিক পরিস্থিতি লকডাউন ঘিরে। আমরা এখন যাব বরিশালে রয়েছে সেখানে পারভেজ রাসেল রয়েছে। আমরা পারভেজ রাসেলের কাছে শুনতে চাই বরিশালের আজকে লকডাউন নিয়ে সর্বশেষ। মাহমুদুল, যেমনটা জানাতে চাই, আপনি যেমনটা বলেছিলেন, আসলে জানেন যে গোটা দেশের নাই কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কার্যক্রমে স্থবিরতা, সেই স্থবিরতার লক্ষ্যে কিন্তু বরিশালেও কাজ করে যাচ্ছে বরিশাল বিএনপি এবং বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন। সে লক্ষ্যে আমরা কিন্তু দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু তারা একাধিক মোটরসাইকেল বহন নিয়ে কিন্তু নেতাকর্মীদের নিয়ে বরিশালের প্রধান সড়ক বা বরিশাল শহরের আশেপাশের এলাকা কিন্তু তারা প্রদক্ষিণ করছে, এবং যাতে কোনোভাবে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন যাতে রাজপথে থাকতে না পারে, কোনো জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে অথবা কোনো আগুন অগ্নি সন্ত্রাস করতে না পারে, সে লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছে। এই মুহূর্তে রয়েছে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র এবং বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রয়েছি। সেখানে আমরা দেখেছি যে যিনি রয়েছেন একজন বিএনপির নেত্রী, বরিশাল মহানগর বিএনপির আফরোজা খান নাসরিন, তার নেতৃত্বে কিন্তু নেতাকর্মীরা আসলে স্লোগান দিচ্ছে এবং তারা ঐক্যবদ্ধ হয়েছে যে আগামীতে বা এখন থেকেই কোনোভাবেই আর আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু বরিশালে তারা কিন্তু করতে দিবেন। এবং আমরা দেখেছি যে তারা ঐক্যবদ্ধ রয়েছে। একজন নেত্রী রয়েছেন যিনি, আমি একটু কথা বলতে চাইবো তার সাথে, তাকে আমরা আসলে শুরু থেকেই মাঠে দেখেছি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করতে। এই গত বেশ কয়েকদিন ধরেই দেখেছি আপনি মোটরসাইকেল সহ আপনি নেতাকর্মী নিয়ে বহর দিয়েছেন, কোথায় গিয়েছেন এবং বরিশালের সার্বিক পরিস্থিতি কিরকম মনে হয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমরা নিষিদ্ধ আওয়ামী লীগ যে লকডাউন ঘোষণা করেছে সেই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা সেটাকে প্রতিহত করার জন্য আমরা 11 তারিখ 11:30 থেকে এখন পর্যন্ত আমরা মাঠে আছি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং প্রতিটা ওয়ার্ডে 30টা ওয়ার্ডে আমরা গিয়েছি এবং সেখানে বিক্ষোভ মিছিল এবং হুন্ডা মহড়া আমরা দিয়েছি এবং আমরা যেইখানে যতটুকু সমস্যা দেখেছি সেইখানেই আমরা প্রতিহত করেছি এবং কোনো এই লকডাউনে এই বরিশালে কোনো প্রভাব পড়েনি, আপনারাও দেখেছেন। আমরা এখন পর্যন্ত এই মাঠে আছি এবং ইনশাল্লাহ আগামী দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আর কোনোদিন মাথাচাড়া দিয়ে উঠতে পারবেন, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ। আসলে যেমনটা শুনছিলেন, এর পাশাপাশি একটু তথ্য দিয়ে রাখছি, শুধু বরিশাল মহানগরী নয়, এর পাশাপাশি জেলা এবং দক্ষিণ উত্তর বিএনপি নেতাকর্মীরাও কিন্তু মাঠে আমরা দেখেছি। পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে কিন্তু গতকাল দেখেছি র্যাব সহ আনসার এবং বিজিবিকেও কিন্তু আমরা মাঠে দেখেছি, সেনাবাহিনী সহ। পাশাপাশি বরিশালের
গুরুত্বপূর্ণ 13টি স্পটেই কিন্তু পুলিশের তল্লাশি অভিযান রয়েছে এবং এখন পর্যন্ত বরিশালের কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমাদের কাছে নেই, বা কোনো অগ্নি সন্ত্রাস বা অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আমাদের কাছে আসেনি। সব মিলিয়ে বরিশালের শান্ত পরিবেশ বিরাজ করছে এবং বরিশালের রাজপথ কিন্তু দখলে রয়েছে জেলা মহানগর বিএনপির নেতা এবং নেতৃত্বের। আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডের যতটুকু তথ্য ছিল। নাদিরা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রংপুর থেকে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান এবং সাভার থেকে যুক্ত হয়েছিলেন আসাদুজ্জামান খায়রুল। আপনাদের দুজনকেও ধন্যবাদ দেশের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবার জন্য। চলে যাব পরের সংবাদে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় আদালত চত্বর সহ রাজধানীর বেশিরভাগ এলাকা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কম দেখা গেছে। এছাড়া স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম ছিল। বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে এমন কর্মসূচি শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব ফেলছে বলে জানিয়েছেন শিক্ষকরা। আফজাল হোসেনের রিপোর্ট। মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ডাকা লকডাউনের প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে। সকালে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। তবে রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। সকালে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে ছাত্র শিবির। সহিংসতা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে জামাত, শিবির, ইনকিলাব মঞ্চ, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদেরকে আমরা আমাদের সামনেই দেখি না, তারা আজকে ভয়ে পালিয়ে গিয়ে তারা লকডাউন ডেকে তারা এই কর্মসূচি দিয়ে তারা নিজেরা আজকে ময়দানে নেই এবং তারা পালিয়ে আজকে বেরাচ্ছে। তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ঢাকায়। এদেরকে মানুষ পছন্দ করে না, এরা হচ্ছে খুনি। এদের আস্তানাই বাংলাদেশে কখনো হবে না, আগামীতে হতে দেওয়া যাবে না। এরা আমাদের অনেক মা বাবার ছেলে সন্তানের বুক খালি করছে, মা বাবার বুক খালি করছে আওয়ামী লীগ। লকডাউনের প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বার্ষিক পরীক্ষার কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর এমন কর্মসূচিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এটা তো অবশ্যই মানুষের একটা চাপ পড়বেই, যে একটা ভীতির মধ্যে থাকে। যেমন আমাদের সকালে একটা বাচ্চা আসছিল, এসে ভয় আমরা বললাম যে তোমরা স্কুলে আসছো, স্কুল তো মোটামুটিভাবে সেফ, সব বাচ্চা আসছে। তো না, ও ফাঁকা ফাঁকা দেখে ও ভয় পাচ্ছে। ওর মাকে এসে ফোন করা হলো, ওর মা ওকে আবার নিয়ে গেল। আমরা তো সকালে আসছি, নীরব। আজকে সকালে রাস্তাঘাট এমনি গাড়ি চলাচল করে, অনেক শিক্ষার্থী হয়, আজকে এত শিক্ষার্থী নেই। হ্যাঁ, হালকা ভয় ছিল। আমরা সব সময় ভয়তে থাকি যে রাস্তায় বের হইলে জীবিত বাসায় যেতে পারবো কিনা। এটা সব সময় বাচ্চা সেভ করব নাকি নিজে সেভ হব, একটা আতঙ্ক কাজ করে সব সময়ের জন্য। ধরেন সরকার তো একজন যাবে একজন আসবে, তারা ঠিক আছে, কিন্তু আমরা জনগণ মাঝখান থেকে আর কি মরে যাচ্ছি। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন স্বাভাবিক রয়েছে। এছাড়া চালু রয়েছে অফিস আদালত। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সঠিক নির্বাচন করা সম্ভব নয়। এক্ষেত্রে কমিশন শুধু রেফারির ভূমিকা পালন করবে। সকালে নিবন্ধিত 6টি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে এসব কথা বলেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নিবন্ধিত এই 6টি দলের সাথে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। অন্যান্য সময়ের তুলনায় পরিস্থিতি একটু ভিন্ন জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাঁধে অনেক দায়িত্ব। তাছাড়া ঐকমত্য কমিশনের অনেক বিষয়ের উপর পরামর্শ দরকার বলেও জানান সিইসি। আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন। এখন নর্মাল ইলেকশনে আপনারা যা সহযোগিতা করেন, এই ইলেকশনে আপনাদের সহযোগিতা আরো বেশি করে লাগবে, কারণ আমাদের উপরে এক্সট্রা বার্ডেন এসে গেছে, অনেকগুলো এক্সট্রা বার্ডেন এসে গেছে, যেটা নর্মালি আগে ইলেকশন কমিশনের কাছে ছিল না। এই মুসিবত, সোশ্যাল মিডিয়ার যে মুসিবত, যে অপব্যবহারের যে মুসিবত, এই ব্যবহার করে যে একটা খুললে, মোবাইল খুললে দেখা যায় যে বিভিন্ন রকমের কথাবার্তা দিয়ে বোগাস জিনিস ছড়িয়ে দেওয়া, এই জিনিসটা আগে ছিল না ভাই। এটা এই জিনিসের মধ্যে এখন কি যুদ্ধ কত ফ্রন্টে আমাদের করতে হচ্ছে, দেখেন কতটা ফ্রন্টে আমাদের যুদ্ধ করতে হবে। এইগুলো আপনাদের সহযোগিতা ছাড়া আমরা পারবো না ভাই। আমি আপনাদের আবার সহযোগিতা চেয়ে আপনাদের এখন মতামত আহ্বান করছি।
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। গত ৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। আপিলে ৫০ সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে। বাংলা সাহিত্যের কালজয়ী কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে তিনি বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। হুমায়ুন আহমেদকে বলা হয় পাঠক সৃষ্টির কারিগর ও নাটকের নবযুগের স্রষ্টা। মৃত্যুর ১০ বছর পরেও এতটুকুও কমেনি তার জনপ্রিয়তা। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। আধুনিক সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মন জয় করেননি যিনি। তার নাম হুমায়ুন আহমেদ। তার হাত ধরেই ক্রমবর্ধমান ডিজিটাল যুগেও তৈরি হয়েছে অসংখ্য পাঠক, তরুণ বইপ্রেমী। একদিকে অপূর্ব লেখনী দিয়ে মন্ত্রমুগ্ধ করেছেন পাঠকদের, অন্যদিকে সৃষ্টি করেছেন অনন্য সব নাটক, চলচ্চিত্র আর গান। তার হাত ধরেই খ্যাতি ও সম্মাননা পেয়েছেন অনেক শিল্পী, নিজেকে নতুন করে তৈরিও করেছেন অনেকে। হুমায়ুন আহমেদের সৃষ্টিশীলতায় উঠে এসেছে নৈসর্গিক দৃশ্য, জোছনা, বৃষ্টি বিলাস সহ বাংলার চিরচেনা অথচ প্রায় হারিয়ে যাওয়া রূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেও তা ছাপিয়ে গেছে তার লেখক সত্তার কাছে। শুরুটা হয়েছিল নন্দিত নরকের মধ্য দিয়ে, তারপর আর পেছনে ফেরা নয়। একে একে লেখেন আগুনের পরশমণি, শঙ্খনীল কারাগার, মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া ও বাদশা নামদার। তার লেখা উপন্যাসের 4টি জনপ্রিয় চরিত্র হিমু, রূপা, মিশির আলী ও শুভ্র। এছাড়া মির্জা, মিয়ার বেটা, বদি, বাকের ভাই তার সৃষ্ট অনবদ্য স্মরণীয় চরিত্র। তার লেখা উল্লেখযোগ্য নাটক এইসব দিনরাত্রি, অয়ময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আজ রবিবার, বহুব্রীহি। কথার জাদুকর হুমায়ুন আহমেদ বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদও ছিলেন একজন লেখক। বিশিষ্ট লেখক মোহাম্মদ জাফর ইকবাল ও আহসান হাবিব তার ছোট 2 ভাই। হুমায়ুন আহমেদকে বলা হয় নাটকের নবযুগের স্রষ্টা, তবে নিজের প্রতি তিনি ছিলেন বেখেয়ালি। আক্রান্ত হন মরণব্যাধি ক্যান্সারে, আর সেখানেই হার মানেন তিনি, কিন্তু রেখে যান পাঠক হৃদয়ে দাগ। মৃত্যুর এত বছর পরও এতটুকু কমেনি তার জনপ্রিয়তা। তাই তো জন্মদিনে ক্ষণজন্মা সৃষ্টিশীল হুমায়ুন আহমেদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আবারও অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় প্রাণহানি। এবার মারা গেল মাদারীপুরের 2 যুবক। মৃত্যুর খবর পরিবারে আসলে শুরু হয় আহাজারি। পালিয়েছে অভিযুক্ত দালাল। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন এবং এলাকাবাসী। পুলিশ বলছে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। আদরের সন্তান আর ফিরবে না, এই শোক কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার। কান্নায় ভেঙে পড়ছে স্বজনেরা, বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারের অন্য সদস্যরাও। ভাগ্য বদলের আশায় অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 1 সেপ্টেম্বর বাড়ি ছাড়ে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাইজিদপুর গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জাফর ব্যাপারী ও একই গ্রামের হামেদ আলী হাওলাদারের ছেলে সিরাজুল হাওলাদার। লিবিয়ায় পৌঁছে 14 অক্টোবর ইঞ্জিন চালিত নৌকায় ওঠে তারা অর্ধশতাধিক যুবকের সঙ্গে। কিন্তু নৌকার জ্বালানি শেষ হয়ে গেলে মধ্য ভূমধ্যসাগরে ভেসে থাকে নৌকাটি। 1 সপ্তাহ পর তীব্র শীত ও অনাহারে মারা যান জাফর, সিরাজুল সহ আরও বেশ কয়েকজন যুবক। দালাল চক্র বিষয়টি গোপন রাখলেও গত মঙ্গলবার 2 যুবকের মৃত্যুর খবর দেশে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও স্বজনেরা। দালালরা ফোন ধরে না, দালালে ফোলা খালি ওই যে খবর কইছে বলে খবর কইয়া দাও, গোপন রাখিয়া কি করমু। মরিয়া গেছে জাফর, মরিয়া গেছে সিরাজুল। লোকমান বলছে যে এই বডিকনটা আমি যত ধরা পড়া মারা গুতা সব আমার এই ভিতরে কোনো লাখের মধ্যে একটা করছাম না। এই যে মায়ের বুক খালিয়েছে, আপনার আসার সাথে সাথে কি আহাজারি করলো, এটার একটা সঠিক বিচার, সঠিক তদন্ত করে সঠিক একটা বিচার হোক। স্বজনদের অভিযোগ, মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য চরবাজিতপুর গ্রামের লোকমান সর্দার 2 পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় 30 লাখ টাকা। ঝামেলা ছাড়াই সরাসরি ইতালি নেয়ার আশ্বাস দিলেও
যুবকদের মৃত্যুর পর থেকেই পলাতক অভিযুক্ত। এরকম সাধারণ একটা মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না। আপনাদের বিশ্বাস না হলে আশেপাশে খবর নেন যে ওনার 2টা ছেলে নিছে, ওই সুবাদে ওনার কাছে মানুষজন আসে, এইটাই হচ্ছে ওনার অপরাধ। লোকমান ভাইয়ের কোনো দোষ না, আমি হাতে পায়ে দৌড়িয়ে দিছি, এটা আমার একটা দুর্ঘটনা। এখন বলে যে গার্জেনরা বুঝাই দেয় তোর স্বামীতে মারাই গেছে, এখন তুই বাঁচবি কেমনি, লোকমানের চাপ দি টাকা পয়সা কিছু আদায় কর, তুই বাঁচতে পারবি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ। আমাদের কাছে এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। যদি আমরা অভিযোগ পাই তাহলে অবশ্যই সেটা তদন্ত হবে এবং যারা দোষী তাদের পানিশমেন্ট নিশ্চিত করবো আমরা ইনশাআল্লাহ। বেশ কিছুদিন আগে অবৈধভাবে দালাল লোকমানের 2 ছেলে সুজন ও সুমন ইতালি পৌঁছায়। এরপর এলাকার মানুষকে খুব সহজেই ইতালি নেয়ার প্রলোভন দেয় লোকমান। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কুমিল্লায় শীতকালীন সবজির চারা উৎপাদনে সাড়া জাগিয়েছে সমেশপুর গ্রাম। অর্ধশত বছর ধরে এই গ্রামের মানুষ চাষ করছে নানা প্রজাতির সবজির চারা। এক সময়ের ক্ষুদ্র পেশা আজ রূপ নিয়েছে কয়েক কোটি টাকার শিল্পে। দেশের বিভিন্ন জেলায় সবজির চাষ হয় এই এলাকার চারা দিয়ে। প্রতিনিধি আবু মুসার রিপোর্ট। জেলার বুড়িচং উপজেলার সমেশপুর গ্রাম। ভোর থেকেই জমিতে কর্মব্যস্ততা দেখা মিলে এই গ্রামে। কেউ তৈরি করছেন বীজতলা, কেউ বা ব্যস্ত চারা বিক্রিতে। প্রতি বছর 20 থেকে 25 কোটি টাকার সবজির চারা উৎপাদন হয় এ গ্রামে। এখানকার কৃষকদের কষ্টে উৎপাদিত বিভিন্ন জাতের চারা দিয়ে উৎপাদন হয় শত কোটি টাকার সবজি। কুমিল্লা ময়নামতি চারা লেগে হয়েছে বিখ্যাত। আমরা 50-60 জন কৃষক সমেশপুর গ্রামের এই চারা নার্সারির লগে জড়িত। শ্রাবণ মাস থেকে ভাদ্র, আশ্বিন, কাতি, অগ্রহায়ণ, পৌষ মাস পর্যন্ত আমরা এই চারাগুলি উৎপাদন করি, এমনকি বিক্রি করি। এখানে যেহেতু কপির চারা আছে, ফুলকপি আছে, পাতাকপি আছে, টমেটো আছে, মরিচ আছে। প্রত্যেক বছরে 3 মাস এই সিজন থাকে। 3 মাসে আপনার প্রায় 20 থেকে 25 কোটি টাকা এখানে লেনদেন হয়। কৃষকরা বলছেন দেশ জুড়ে সবজির উৎপাদন বৃদ্ধিতে এ গ্রামের কৃষকরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের দিকে তেমন নজর নেই কৃষি বিভাগের। অতিবৃষ্টিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলবদ্ধতায় নষ্ট হয়েছে তাদের বীজতলা। বর্তমানে নামমাত্র লাভ হলেও বংশ পরম্পরায় চারা উৎপাদন ধরে রেখেছেন এ গ্রামের কৃষকরা। বাবার সমান যে চাচা জ্যাঠা আছে সবাই 60 থেকে 65 জন মিলে মিশে চারা নার্সারি দিই। যে সময় বৃষ্টি হয় এই সময় পুরারি পানি হয়ে যায়। একটা খাল কাটটা দিত তৈলে মনে করেন আমরা 80 জনে চারা দিতাম। এই বছর তো চারা আমরা প্রথম সিজনে যেটা উৎপাদন করছি এটা অনেকটাই ফালাই দিছি, বৃষ্টির কারণে বিক্রি করতে পারেনি। চারা উৎপাদনে এ গ্রামের কৃষকদের দক্ষ বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা। জলাবদ্ধতা নিরসনে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে কৃষকরা চারা উৎপাদনের সাথে জড়িত এবং এই প্রযুক্তিতে তারা অনেক দক্ষ। তো জলাবদ্ধতা নিয়ে আমাদের উপজেলা কৃষি বিভাগ এবং উপজেলা পরিষদকেও আমি জানিয়েছি, খুব দ্রুতই আমরা এটা নিরসনে কাজ করতে পারবো। এখানকার উৎপাদিত টমেটো, মরিচ, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন জাতের সবজির চারা যাচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী সহ অন্তত 20 জেলায়। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। নতুন করে শিশু কিশোরদের আত্ম আবিষ্কারের সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজনের পরামর্শ দেন তিনি। সকালে রাজধানী তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের নতুন করে 2025 প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক শিশুর একটা না একটা প্রতিভা আছে। শিশু কিশোরদের মধ্যে প্রেরণা সৃষ্টি করা প্রতিযোগিতার একটি বড় অংশ। এর মাধ্যমে শিশুদের নিজেদের আবিষ্কার করার সুযোগ তৈরি হচ্ছে। বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তাদের নিজেকে আবিষ্কার করার সুযোগ তৈরি করে দিতে পারে সরকার। সারা দেশের মধ্যে সেরা প্রমাণিত হলো। তারা যেমন আগ্রহ সহকারে দেখছে, আমরাও খুব আগ্রহ সহকারে তাদেরকে চাক্ষুষ দেখার সুযোগ পাচ্ছি এবং তাদের যারা আজকে বিজয়ী হলো, সর্বস্তরে আসতে পারলো, তাদের জন্য জোরে একটা হাততালি দিয়ে তাদের হাততালি দিচ্ছি, যেহেতু তারা প্রতি স্তর থেকে পার হয়ে এর দূরে আসতে পেরেছে। এটা একটা বিরাট ঘটনা এই শিশুর জীবনে, কিশোরের জীবনে। তাকে আরো উৎসাহিত করবে, পরের বারেও যেন ভালো করতে পারে, এর চাইতে উপরে যেতে পারে, সেই উৎসাহ ধরে রেখে তার নিজেকে নিজে আবিষ্কার করবে। এটা পুরো জিনিসটা হলো নিজেকে আবিষ্কার করা।
এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল।